যেহেতু জিকে ক্লাস, মেডিকেলের জিকে আমাদের সবার কাছে আই গেস এই ইয়েটা আছে, সবার কাছে কি আছে? যেহেতু মেডিকেলের আমরা সবাই জানি এখানে আমাদের মোটামুটি মাত্র 10টা মার্ক থাকবে, আর ইংরেজিতে কিন্তু 15 থাকে। তো এই মোট 25 মার্ক হচ্ছে আপনাদের সায়েন্স সাবজেক্টের বাহিরের মার্ক। তো এই যে 10 মার্কটা আপনারা যদি খেয়াল করে দেখেন, ওইখানে কিন্তু সার্কুলারে লেখা আছে বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ। এমন না যে এখানে শুধু সাধারণ জ্ঞান, না, টপিকের নামই লেখা আছে বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ। এখন আপনারা অনেকে বলতে পারেন যে সরকার চেঞ্জ হয়েছে, অনেক ঝামেলা টামেলা আছে, এখন কি ওই জিনিসগুলো বারবার পড়ার দরকার আছে কিনা? অবশ্যই আছে। কারণটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা, 1971-এ যে আমরা স্বাধীন হয়েছি, এটা কি শুধু 1971 সালের জন্য রিলেভেন্ট ব্যাপার ছিল এমন, নাকি এটা সবসময়ের জন্য প্রযোজ্য? সবসময়ের জন্য প্রযোজ্য আই গেস, তাই না? কারণ মুক্তিযুদ্ধকে অবহেলা করে আসলে সবসময় মানে কোনো কিছুই আসলে বাংলাদেশের স্ট্যান্ড করে না। সো মুক্তিযুদ্ধটা আমাদের জন্য সবচেয়ে দরকারি। কিন্তু আচ্ছা, ক্লাস শেষে দিয়ে দেওয়া যাবে, ইংলিশে করে জিকে আছে। আচ্ছা, তো মুক্তিযুদ্ধের ব্যাপারটা এই জন্য আমরা স্কিপ করবো এমন না, কিন্তু আমরা যে আউটলাইনটা দিছি এইটা আগে সবাই পাইছিল। তো এটাতে কিন্তু লেখা আছে এখানে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ লেখা আছে। দেখেন খেয়াল করে 11টা ক্লাসের কথা বলা হয়েছে। আপনারা অনেকে মনে হতে পারে যে এইটুকু পড়লেই কি আসলে ইনাফ কিনা। খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে। তো এর মধ্যে এমন কোনো চ্যাপ্টার নাই যেটা কিনা পরীক্ষায় আসার মতো না। আমরা অ্যানালাইসিস করে দেখছি, অ্যানালাইসিস করার পর আমরা পাইছি এই চ্যাপ্টারগুলো যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে, মাস্ট প্রশ্ন আসবেই আসবে। সো তার উপর বেসিস করে এই জিনিসটা করা হয়েছে। কিন্তু এই যে মুক্তিযুদ্ধের কথা বললাম, মুক্তিযুদ্ধটা আমরা শুরুতেই রাখতাম, না রাখার পেছনে কারণ হচ্ছে যেহেতু একটু লেস ইম্পর্টেন্ট, তার মানে এই না যে আমরা স্কিপ করে যাবো, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, কারণ মুক্তিযুদ্ধ বলে আলাদা সেগমেন্টই আছে। কিন্তু মুক্তিযুদ্ধের সব জিনিস ইম্পর্টেন্ট না, এই কারণে আমরা যেটা করছি খেয়াল করে দেখেন, মুক্তিযুদ্ধটাকে আমরা লাস্টের দিকে নিয়ে গেছি। আবার আপনাদের প্রশ্ন থাকে যে শুধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ বিষয় বই পড়লেই কি শেষ? না, আমরা অ্যানালাইসিস করে দেখছি সাম্প্রতিক থেকেও প্রতি বছর 2-1টা করে কিন্তু কোশ্চেন এসে থাকে, যেমন একদম খুব রিসেন্ট ঘটে গেছে এরকম কোনো একটা ঘটনা। তো এই জিনিসগুলো আমাদের জন্য কিন্তু মেডিকেলে আসার জন্য গুরুত্ব রাখে। এর বাইরে একটা কথা সবচেয়ে জরুরি বলে রাখা প্রয়োজন, আমি এ যাবৎকালে যতজনকে পড়াইছি মেডিকেল স্টুডেন্ট, খেয়াল করে দেখছি এই যে 10 থেকে বিসিএস শুরু হয়েছে, এই যে 46 বিসিএস অলরেডি হয়ে গেছে। এই কোশ্চেন ব্যাংক যেটা আছে, আপনি যদি বিসিএস কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে পড়েন, শুধু সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশ, শুধু বাংলাদেশ অংশ যদি পড়েন, এই 10টার মধ্যে মিনিমাম আপনি 8টা এমসিকিউ এখান থেকে হুবহু কমন পাবেন, ইনক্লুডিং ব্যাখ্যা। যদি আপনার ব্যাখ্যা পড়া থাকে আর যদি এই প্রত্যেকটা বিসিএস পড়া থাকে, আপনি হুবহু কমন পেয়ে যাবেন। কিন্তু তারপরও তো আমাদের টপিক বেসড পড়ার দরকার হয়। তো এই জন্য আমরা আসলে এই আউটলাইনটা দাঁড় করাইছি, যেখানে কিনা আপনারা মোটামুটিভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে কাভার করার মতো একটা বিষয় পাবেন। সো আমরা যদি একটা সাল, আমরা খুব কম সময়ের মধ্যে একটা সাল আপনাকে দেখাতে চাই যে আমরা যে কথাগুলো বললাম এগুলো আসলেই দরকার, এই কথাগুলো মিলতেছে। দেখেন যদি কারো কাছে থাকে তো বেটার, যদি না থাকে আমি কোশ্চেনগুলো জোরে জোরে পড়তেছি যেন আপনারা বুঝতে পারেন। আমরা এই যে 21-22 সালে যে প্রশ্নটাতে পরীক্ষা হয়েছে মেডিকেলে, সেই কোশ্চেনটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন নাম্বার 1 যে কোশ্চেনটা আসছে, আমি কিন্তু প্রত্যেকটা লিখবো এখানে, যাতে আপনারা এই ক্লাসটা মূলত আউটলাইন মূলক হবে, এবং এর সাথে আমরা তথ্যগুলোও দিব, যে তথ্যগুলো আজকের জন্য ইম্পর্টেন্ট এবং পরের পরীক্ষাগুলোর জন্য থাকবে। এন্ড নেক্সট ক্লাস থেকে আমরা শুধু তথ্যমূলক ক্লাস করব, যেগুলো শুধু আপনার দরকার, এর বাইরে কিছু থাকবে না। সো অ্যানালাইসিসটা এই জন্য দরকার যেন আমরা বুঝতে পারি যে আসলে আপনারাও বুঝতে পারেন যে কোনো টপিক আসছে, এটাকে আমরা গুরুত্ব দিয়ে পড়বো নাকি পড়বো না। নাম্বার 1 কোশ্চেন দেখেন, আমি মুখে পড়তেছি, না থাকলেও প্রবলেম না, আপনারা খেয়াল করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পোয়েট অফ পলিটিক্স উপাধি দেয় কোন পত্রিকা? এটা কি আমরা জানি? হ্যাঁ, এটা সবাই আমরা জানি, এটা হচ্ছে দ্য নিউজ উইক। এটা কিন্তু আমরা ছোটবেলাও পড়ে আসছি। এই টপিকটা কোন থেকে আসছে? বঙ্গবন্ধু থেকে আসছে। দো ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ অ্যাট অল রাইট নাও। সো তারপরেরটা, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কত তারিখে বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়? এটাও বঙ্গবন্ধু থেকে আসছে, বাট মনে হয় না আপনাদের জন্য এখন আর ইম্পর্টেন্ট আছে। নেক্সট ওয়ান, এম এ হান্নান প্রথমবার কোথা থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? এটা কি আমরা জানি? আচ্ছা, রাইট। সো এই কোশ্চেনটা মোটামুটি বলা যায় যে মুক্তিযুদ্ধ থেকে আসছে, এটা কিন্তু বঙ্গবন্ধু রিলেটেড না। এই ধরনের কোশ্চেন কিন্তু আবার আমাদের আসবে, এবং এগুলো কিন্তু আমরা অলরেডি পড়েই আসছি আগে। নেক্সট ওয়ান, বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা হয়েছে কোথায়? এটা জানি? চুকনগর। চুকনগর কোথায়? এটা লিখে রাখতে পারেন, এটা হচ্ছে খুলনার চুকনগরে সর্ববৃহৎ গণহত্যা। ঠিক আছে, নেক্সট, বাংলাদেশের সংবিধানের মূলনীতি। খেয়াল করে দেখবেন যতবার পরীক্ষা হয়েছে কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন মাস্ট আসছে।
আমরা যেটা করব কনস্টিটিউশনের উপর একটা ফুল ক্লাসই নিব, এবং কনস্টিটিউশন ওই ক্লাসটা করলে আই গেস আপনারা দেশের নাগরিক হিসেবে কিন্তু আপনাদের হচ্ছে কনস্টিটিউশন সম্পর্কে জ্ঞান রাখা জরুরি। এই যে নতুন একটা সরকার আসছে, এই সরকারটা কিভাবে পরিচালিত হচ্ছে, আপনি মেডিকেলেই পড়েন সমস্যা নাই, কিন্তু আপনি যদি দেশের নাগরিক হিসেবে কিভাবে দেশ পরিচালিত হচ্ছে, কোন নিয়মে পরিচালিত হচ্ছে এগুলো না জানেন, আলটিমেটলি কিন্তু আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত থেকে যাবেন। আমরা যেটা করব একটা ফুল ক্লাস থাকবে শুধু কনস্টিটিউশনের উপরে, যাতে আপনারা মেডিকেলে তো কমন পাবেনই ফর শিওর ইনশাল্লাহ, মেডিকেলের বাইরেও আপনারা যেন এই তথ্যগুলো মাথায় রাখার ফলে আপনার বাস্তবিক লাইফে হয়তো বা এই জিনিসগুলো যেন কাজে লাগে, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারেন, এই বিষয়টা খেয়াল রাখবো। তাহলে বলি সংবিধানের মূলনীতি কয়টি? 4টি, এটা আমরা সবাই জানি। নেক্সট, বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল কত তারিখে? এটা মোটামুটি স্বাধীনতার রিলেটেড প্রশ্নের মধ্যেই চলে গেছে। আরেকটা প্রশ্ন আসছে দেখেন, মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয় কত তারিখ থেকে? বঙ্গবন্ধু থেকে আসছে, খেয়াল করে দেখেন বঙ্গবন্ধু থেকে অলরেডি 3টা কোশ্চিন আসছে, কিন্তু আমাদের জন্য মোটামুটি ভাবে কম রিলেভেন্ট ব্যাপারগুলো, এর ফলে কিন্তু অন্য চ্যাপ্টারগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। হয়তো মুক্তিযুদ্ধ ঠিক থাকবে, প্রতি বছর যেটা হয় 3 থেকে 4টা কোশ্চিন থাকেই, এবারও হয়তো থাকবে, কিন্তু বঙ্গবন্ধু থেকে যে 3, 4, 5টা করে কোশ্চিন থাকতো সেটা অনেকটা কমে আসবে, এটা অবভিয়াস। নেক্সট ওয়ান, পরের কোশ্চিনটা হচ্ছে আজকে যে টপিকটা আমরা পড়বো এই টপিকের সাথে ব্যাপারটা কানেক্টেড। বাংলাদেশের আয়তন অনুযায়ী বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোনটা? দেখে আপনারা জানেন, রাঙামাটি, আরেকটা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, ঠিক আছে। 7ই মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল, এই কথাটা কে বলছে আপনারা জানেন? নেলসন ম্যান্ডেলা। এটা কিন্তু বিসিএস এ অনেকবার আসছে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কয়টি? কোনটি? এটা জানি আমরা, এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে আসছে, এটা হচ্ছে কুদরতি খোদা শিক্ষা কমিশন। বাংলাদেশে এই পর্যন্ত কয়টা শিক্ষা কমিশন গঠন হয়েছে জানি? আচ্ছা, এটা আমরা শিক্ষার মধ্যে পড়বো, এ ধরনের প্রশ্ন মাঝে মধ্যে আসা দেখা যায়, বাট এটা মোটামুটি ভাবে বলা যায় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর থেকে আসছে, এবং এগুলো বিসিএস এ রিপিটেড কোশ্চেন। আমি যদি এখন বলি এই যে 10টা কোশ্চেন আমি পড়লাম, এই 10টার মধ্যে বিসিএস আসে নাই এরকম কোশ্চেন একটাও ছিল না, রিসেন্টটা বাদে, কারণ রিসেন্ট ওই কোশ্চেনটা বঙ্গবন্ধু রিলেটেড ছিল। এটা মোটামুটি ভাবে আমরা ধরে নিতে পারি যে বঙ্গবন্ধু চ্যাপ্টার যারা পড়ছে সবাই পেরে গেছে। তো আমরা যেটা আজকে করব, দেখেন আমাদের প্রথমে লেখা আছে বাংলাদেশ পরিচিতি 1, প্রশাসনিক অঞ্চল, আবহাওয়া, ভূপ্রকৃতি এবং নদ নদী বলে একটা চ্যাপ্টার আমরা রেখেছি প্রথমেই। সেই চ্যাপ্টারটা মোটামুটিভাবে আলোচনা করার চেষ্টা করবো, কারণ এটার উপরে কিন্তু আমাদের পরবর্তীতে 2টা এক্সাম আছে। সো আমরা শুরু করবো হচ্ছে বাংলাদেশ পরিচিতির প্রশাসনিক অঞ্চল দিয়ে মূলত পড়াশোনাটা। আচ্ছা, আমরা লিখলাম বাংলাদেশ পরিচিতি। আচ্ছা, আপনাদের কাছে আমার কোশ্চেন, বাংলাদেশ রাষ্ট্রের নাম কি? বাংলাদেশ সরকার পক্ষে কে? আচ্ছা, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি যে বাংলাদেশ রাষ্ট্রের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাট ইট ইজ আ ভেরি রং কনসেপ্ট। কারণ বাংলাদেশের সংবিধানের কয়টা অনুচ্ছেদ আছে জানি? 153টা অনুচ্ছেদের মধ্যে নাম্বার 1 যে আর্টিকেলটা আছে ওইটাতেই লেখা আছে বাংলাদেশ প্রজাতন্ত্রের একটা নাম থাকবে, যেটার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাই তো? তাইলে আমরা পাচ্ছি সংবিধানের 1 অনুচ্ছেদেই লেখা আছে বাংলাদেশ রাষ্ট্রের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, আমাদের দেশটাকে সাধারণভাবে আমরা বাংলাদেশ বলতেছি, এখান থেকে একটা তথ্য, বাংলাদেশ যে রাষ্ট্র, এই রাষ্ট্রের নামকরণ করেন কে? এই যে বাংলাদেশ রাষ্ট্রের নামকরণ লিখেন, নামকরণ এটা করেছেন বঙ্গবন্ধু 1969 সালের 5ই ডিসেম্বর। আচ্ছা, তাহলে আমরা যেটা পাইলাম বাংলাদেশ রাষ্ট্রের নাম, এটা পরীক্ষায় অনেকবার আসছে, ইনফ্যাক্ট বিসিএস এও আসছে যে বাংলাদেশ রাষ্ট্রের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর এই রাষ্ট্রের নামকরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেটা 1969 সালের 5ই ডিসেম্বর। এটাকে বুঝছি? আচ্ছা, আমি মুছিয়ে দিলাম। আচ্ছা, বাংলাদেশের আমরা যেহেতু বাংলাদেশ পরিচিতি পড়তেছি, তো বাংলাদেশের বিভাগ সম্পর্কে আমাদের সবারই জ্ঞান আছে আই গেস। বাংলাদেশের বিভাগ সংখ্যা 7টি, এটা আমি 8টি। সর্বশেষ বিভাগের কথা আমরা যদি বলি, এটার নাম হচ্ছে ময়মনসিংহ, এবং সেটা হচ্ছে 2015 সালে। 2015 সালে সর্বশেষ বিভাগ ময়মনসিংহ। এবং আপনাদের কাছে আমার কোশ্চিন, প্রস্তাবিত বিভাগ
কোনটা আমরা কি জানি? আর কেউ? আরমান? কুমিল্লার হচ্ছে নাম চেঞ্জ করে দিতে চেয়েছিল, একটা হচ্ছে পদ্মা, একটা হচ্ছে মেঘনা, দুইটার নাম। হ্যাঁ, প্রস্তাবিত হচ্ছে পদ্মা এবং মেঘনা। এটার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমাদের জানার দরকার নেই। ওই যে শেখ হাসিনা সরকারের আমলে খন্দকার মোস্তাক থাকার কারণে আমরা হয়তো বা অনেক সময় এটা ফেসবুকে হয়তো বা দেখছি যে খন্দকার মোস্তাক থাকার কারণে কুমিল্লার নামটা কুমিল্লা রাখার কথা অনেকবার প্রস্তাব আসা সত্ত্বেও রাখা হয় নাই। কিন্তু বাংলাদেশের প্রস্তাবিত নবম এবং দশম বিভাগ হচ্ছে যথাক্রমে পদ্মা এবং মেঘনা। এটা রিসেন্ট কোশ্চিনের মধ্যে আপনাদের চলে আসতেই পারে। তাহলে প্রস্তাবিত বিভাগ হচ্ছে পদ্মা এবং মেঘনা। এখন যদি সে জেলার কথাই, তাহলে বাংলাদেশের জেলা আছে আমরা তো সবাই জানি, জেলার সংখ্যা হচ্ছে 64টি। এখন যদি আপনাদের প্রশ্ন করি যে প্রস্তাবিত জেলা কোনটা, আমরা জানি? বলেন। হ্যাঁ হচ্ছিল ভৈরব। হ্যাঁ, সবাই লিখেন ভৈরব। বাংলাদেশে ইংলিশ নামটা বলে দাও। আচ্ছা, লিখছি সবাই? আচ্ছা, ডান। আচ্ছা, বাংলাদেশের যদি আমরা হচ্ছে রাজধানীর কথা বলি, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। এটা খুবই সাধারণ একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা বিশেষ পরীক্ষাতে পর্যন্ত আসছে। আপনাদের কাছে আমার কোশ্চেন, বাংলাদেশের রাজধানী যে ঢাকা, এটা কতবার চেঞ্জ হয়েছে? এটা পরীক্ষা অনেকবার আসছে বিসিএসে, যে বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঢাকা, এটা কতবার চেঞ্জ হয়েছে? আপনারা জানেন বঙ্গভঙ্গ হয়েছে, আগে আমরা ছিলাম এক সময় ব্রিটিশ উপনিবেশের আমলে, ইন্ডিয়ায় বাংলাদেশ পাকিস্তান সবগুলো একসাথে, পরে দেশ ভাগের পরে আমরা আলাদা হয়েছি, ইনফ্যাক্ট পরে বঙ্গভঙ্গের পর আলাদা হয়ে আবার 11 সালে আমরা অ্যাড হয়েছি। আপনাদের কাছে কোশ্চেন যে বাংলাদেশের রাজধানী যে ঢাকা, ঢাকা কতবার চেঞ্জ হয়েছে এবং বর্তমান যে ঢাকাটা আছে এটা কত সালে গৃহীত হয়েছে, এটা কি আমরা জানি? আচ্ছা, আমরা লিখতেছি বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঢাকা পরিবর্তন হয়েছে 5 বার। 5 বার পরিবর্তন হয়েছে। সর্বশেষ হচ্ছে 1972 সালের 16ই ডিসেম্বর। আবার অনেক সময় প্রশ্ন আসতে পারে, প্রথম বাংলাদেশের রাজধানী ঢাকা প্রথম কখন গৃহীত হয়? প্রথমবার ঢাকা রাজধানী হয় 1610 সালে। তাহলে আমরা যেটা পাইলাম, ঢাকা বাংলাদেশের রাজধানী 5 বার পরিবর্তন হয়েছে এবং সর্বশেষ যেবার হয়েছে 72 সালে 16ই ডিসেম্বর। এই যে আমরা সবাই জানি সংবিধান কিন্তু বাংলাদেশের 72 সালে 16ই ডিসেম্বর গৃহীত হয়েছে, এবং সংবিধান থেকেই আমরা পাই বাংলাদেশের একটা রাজধানী আছে যেটার নাম হচ্ছে ঢাকা। এটা সংবিধানে লেখা আছে। কত নম্বর অনুচ্ছেদে লেখা আছে জানি? লিখে রাখেন, এটা ঢাকা বাংলাদেশের সংবিধানের রাজধানী লেখা আছে 5 নম্বর অনুচ্ছেদে। এটা মনে রাখা খুবই সহজ, কারণ 5 বার পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের সংবিধানে 5 নং অনুচ্ছেদে এটা লেখা আছে যে বাংলাদেশ রাষ্ট্রের একটা রাজধানী থাকবে এবং সেই রাষ্ট্রের রাজধানীটার নাম হবে হচ্ছে ঢাকা। বুঝতে পারছি? 1610 সাল। মুছে দিই। আচ্ছা, বাংলাদেশ রাষ্ট্র সংক্রান্ত যে তথ্যগুলো বেসিক ছিল মোটামুটি ভাবে আমরা দেখার চেষ্টা করেছি। এখন বাংলাদেশের সাথে অনেক দেশের কিন্তু সীমানা আছে এবং বাংলাদেশের কিছু ভৌগোলিক পরিচিতি আছে, যে ব্যাপারটা আরমান আমাদের দেখাবে। ও একটা ছক করেও দেখাবে, যেটা কিনা আপনাদের মোটামুটি ভাবে এই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আশেপাশে কোন দেশগুলো আছে এবং বাংলাদেশের সাথে সম্পর্কিত দেশগুলো কি কি, কার সাথে আমাদের সীমান্ত আছে, এই জিনিসগুলো আমরা মোটামুটি ভাবে জেনে যাব। এবং এর মধ্যে থেকে যদি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে। সো প্লিজ। আচ্ছা, প্রথম হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি কয়টা আপনারা জানেন? হ্যাঁ, 3টা। 3 যুগের কি? এক হচ্ছে টারশিয়ারি, দুই হচ্ছে প্লাইস্টোসিন, 3 নম্বর হচ্ছে সাম্প্রতিক কালের কার্বন সংখ্যা। প্লাইস্টোসিন। ঠিক আছে। প্লাবন সংখ্যা। আচ্ছা,
আমরা হচ্ছে এটা আমাদের এই মানচিত্র এঁকে সেটা বুঝতে চেষ্টা করি যে কোন জায়গায় আসলে এই কোনটা রয়েছে একটু। আচ্ছা, এটা হচ্ছে আমরা মানে সুন্দর হয়নি, তবে হচ্ছে ধরে নিতে পারি এটা হচ্ছে আমাদের মানচিত্র। আমাদের টার্সিয়ারিটা হচ্ছে সবচেয়ে পূর্ব যুগ। আমরা টার্সিয়ারিটা শব্দটা দেখছিলাম হচ্ছে আমাদের যে বছর ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছিল, তখন আমাদের ছিল টার্সিয়ারি লেভেল শিক্ষা ব্যবস্থা, যেটা আর কি মানে হচ্ছে ইউনিভার্সিটি। তো এই টার্সিয়ারি হচ্ছে মানে পূর্ব যুগে সব থেকে আগের। এই টার্সিয়ারি হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল, এরপর হচ্ছে উত্তর পূর্বাঞ্চল এবং হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল, মানে এই অংশটুকু নিয়ে হচ্ছে টার্সিয়ারিটা অবস্থিত। এবং টার্সিয়ারি যুগের পাহাড়গুলা সৃষ্টি হয়েছিল এই এশিয়া এবং ইউরোপের যে টেকটনিক প্লেটগুলো আছে, এই প্লেটগুলা যে সংঘর্ষের ফলে এখানে হচ্ছে পাহাড়গুলা সৃষ্টি হয়েছিল। আর এই টার্সিয়ারি হচ্ছে বাংলাদেশের পুরো আয়তনের 12% নিয়ে আছে, 12% নিয়ে অবস্থান করে আছে। মানে বাংলাদেশের 100% যে আয়তন আছে তার 12% নিয়ে আছে হচ্ছে টার্সিয়ারি। এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে প্লাইস্টোসিয়ান। প্লাইস্টোসিয়ান হচ্ছে এখানে বরেন্দ্র অঞ্চল, এরপর হচ্ছে কুমিল্লা সহ আবার হচ্ছে ভাওয়ালের গড়, মধুপুরের গড়, এই অঞ্চলগুলো নিয়ে হচ্ছে প্লাইস্টোসিয়ান অবস্থিত। আর সেটা হচ্ছে 8% জায়গা নিয়ে। আর এ ব্যতীত আমাদের পদ্মা, মেঘনা, যমুনা এগুলোর অববাহিকায় যে হচ্ছে মাটিগুলা জমা হয়েছে, সেগুলা নিয়ে হচ্ছে বাকি যে অঞ্চলটা, সমভূমিটা, সেটা হচ্ছে আমাদের সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সেটা হচ্ছে আমাদের এই 12 আর 8 যোগ করলে কত হয় 20, আর বাকি যেটা আছে এই 20 বাদে বাকি যা আছে সবটা মিলে হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তার মানে হচ্ছে 80%, টোটাল হচ্ছে 100%। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে এই বাংলাদেশের ভূপ্রকৃতির যে 3টা ভাগ আছে সেটা দেখতে পারলাম। লিখে হলে বলবেন, হয়েছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে পৃথিবীতে বাংলাদেশের অবস্থানটা কোথায়। আমরা বাংলাদেশের হচ্ছে বাংলা সম্পর্কে জানলাম, এবং হচ্ছে বাংলাদেশের যে মানে ভূপ্রকৃতি আছে তার সম্পর্কে জানলাম। এখন পৃথিবীতে বাংলাদেশের অবস্থানটা কোথায় আমরা সেটা দেখব। আমরা ধরে নিয়ে হচ্ছে এটা হচ্ছে পৃথিবী। কততম এটা, মানে সূর্য থেকে এটা থার্ড, মানে তৃতীয় কাছের গ্রহ। তো এটা হচ্ছে উত্তর পাশ ধরে নিই, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, আপনারা আঁকবেন এটা প্লিজ, আর হচ্ছে দক্ষিণ। আমরা উত্তর থেকে যদি দক্ষিণ পর্যন্ত একটা রেখা আঁকি, এই রেখাটার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। আর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যদি একটা রেখা আঁকি, এটার নাম হচ্ছে অক্ষরেখা। আঁকছেন? আঁকা হলে বলবেন। হয়েছে? সবার আঁকা হয়েছে? আচ্ছা, হলে এদিকে তাকান। আমরা হচ্ছে এখানে এটা হচ্ছে 0°। এদিক থেকে আমরা যদি একটু একটু করে যাই, 1 ডিগ্রি করে বাড়বে, মানে হচ্ছে 1 2 এভাবে এক এক করে করে বাড়বে। যখন আমরা এখান থেকে আস্তে আস্তে 88-তে আসবো, 88.01, এরপর হচ্ছে এখানে 92.41, সেটা হচ্ছে কি উত্তর পূর্ব দ্রাঘিমাংশ। এই দুইটা টানি, একটা হচ্ছে 88.01, আর একটা হচ্ছে 42.41, সরি 92.41। আবার এখানে হচ্ছে এখান থেকে আমরা একটু একটু এদিকে আসলে হচ্ছে বাড়বে। এখানে হচ্ছে 20.34, এবং এখানে 26.38। এগুলো হচ্ছে অক্ষরেখা। এই দুইটা আসার পর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে একটা বক্স সৃষ্টি হয়েছে, এই বক্সটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। এখানে এটা হচ্ছে বাংলাদেশ। এটুকু পর্যন্ত সবাই উঠান। হয়েছে? সবার উঠানো হয়েছে? আচ্ছা, এরপর হচ্ছে এই দুটার মধ্যবিন্দু যেটা এখানে 23.5, সেটাকে বলবো আমরা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা।
রেখা, কর্কট ক্রান্তি রেখা। এরপর এই দুইটার মধ্যখানে একটা রেখা গেছে, সেটা হচ্ছে 90°তে। কর্কট ক্রান্তি রেখা হচ্ছে 23.5, বোঝা যাচ্ছে? 23.5। আর এই দুইটার মধ্যখানে একটা রেখা গেছে যেটা গেছে হচ্ছে ঢাকার উপর দিয়ে, হ্যাঁ, সেটা হচ্ছে 90°, 90, সেটা 90° পূর্ব দ্রাঘিমা রেখা। এই কর্কট ক্রান্তি এবং হচ্ছে এই 90° পূর্ব দ্রাঘিমা রেখা, এই দুইটা যে জায়গায় মিলছে, এই হচ্ছে কর্কট ক্রান্তি আর হচ্ছে 90° পূর্ব, এই যে জায়গায় মিলছে এটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা, ফরিদপুরের ভাঙ্গায় মিলছে। এবং ওখানে একটা মান মন্দির তৈরি করা হয়েছে, সেটার নাম হচ্ছে বঙ্গবন্ধু মান মন্দির। হ্যাঁ, একটু পর্যন্ত উঠান, এটা বুঝতে পারছেন? মানে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে এবং হচ্ছে জি জি ফরিদপুরে ভাঙ্গা, ভাঙ্গা ভাঙ্গায় মান মন্দির। আচ্ছা, আমি একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। হয়েছে? একটু ঘুরানো হয়েছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এখন আমরা দেখি যে হচ্ছে পৃথিবীর আমার +6 এটা কই থেকে আসছে, কেউ জানেন? আচ্ছা, এটার পূর্ণরূপ জানেন? আচ্ছা, এটা আপনাদের পড়া থাকলো, জিএমটির পূর্ণরূপ আপনারা কালকে শিখে আসবেন। জিএমটি প্লাস, হ্যাঁ হয়েছে, জিএমটি +6। এই জিএমটিটা কই থেকে আসছে? সেটা হচ্ছে গ্রিনিচের একটা, ওখানে একটা এরকম মান মন্দির টাইপের একটা জিনিস আছে, ওইটা থেকে হচ্ছে সময় গণনা করা হয়। ওটা থেকে যখন 1° দিকে আসে তখন 4 মিনিট করে বাড়ে। এই হচ্ছে ধরেন, আমরা বাকি জিনিসগুলো মুছে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। উঠেছেন তো সবগুলা? উঠানো হয় নাই? হয় নাই আপু? পাশের জন থেকে উঠে নিয়ে একটু আস্তে লিখো যাতে বুঝতে পারো। সেটা হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত গ্রিনিচ, যেটা সেখান থেকে যদি আমরা 1° দিকে আসি 4 মিনিট করে বাড়বে। কত মিনিট? 4 মিনিট করে বাড়বে। তাহলে হচ্ছে আমরা ওই সময় দেখছিলাম কি বাংলাদেশ কত কত ডিগ্রি উত্তর পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। আমরা ওই সময় তিনটা রেখা টানছিলাম, মধ্যখানে একটা বলছিলাম ঢাকার উপর দিয়ে যায়। আমরা সাধারণত যে সময়টা গণি এটা হচ্ছে ঢাকাকে দিক হয় আর কি। তো আমরা দেখছিলাম কি ঢাকা যায় হচ্ছে 90° পূর্ব দ্রাঘিমা উত্তর পূর্ব দ্রাঘিমা রেখা দিয়ে, সেটা হচ্ছে 90°। তাহলে 1°র জন্য যদি 4 মিনিট হয়, 90°র জন্য কত মিনিট হবে? 360 মিনিট। 360 মিনিটে যদি আমরা ঘন্টায় ভাগ দিই তাহলে কয় ঘন্টা হবে? তাহলে জিএমটি প্লাস যে 6 আসছে, তাহলে আমরা বুঝতে পারি 6টা কই থেকে আসছে? এইখান থেকে একটু পর্যন্ত যে মানে হচ্ছে যে দূরত্বটা, এর কারণে হচ্ছে 6 ঘন্টা বেশি হয়। তার মানে হচ্ছে এখানে যতটা বাজবে এ থেকে আমাদের 6 ঘন্টা আরো বেশি হবে, বুঝছেন? আর হচ্ছে এইদিকে যত আসবে এদিকে হচ্ছে হ্যাঁ আগে, আর এদিকে আসলে পরে। মানে হচ্ছে এখানে যতটা বাজবে এদের থেকে 6 ঘন্টা আগে আমরা, মানে আমাদের 6 ঘন্টা পিছ হচ্ছে এই ইংল্যান্ড, ঠিক আছে? তাহলে হচ্ছে এক ডিগ্রির জন্য হচ্ছে 4 মিনিট করে, তাহলে 90°র জন্য 360 মিনিট, সেজন্য হচ্ছে 6 ঘন্টা। আবার এদিকে যদি আমরা এভাবে আসি, এদিকে যদি 90°তে আসি তাহলে এদিকে 6 ঘন্টা হচ্ছে জিএমটি -6 হয়ে যাবে সময়, বুঝছেন? তাহলে হচ্ছে আমরা এবারে বুঝতে পারবো আসলে কিভাবে সময়টা নির্ণয় হয়। এটা বুঝবো। এরপর আমরা দেখবো হচ্ছে প্রতিবাদ স্থান। সেটা মুখে বলি, প্রতিবাদ স্থান হচ্ছে পৃথিবীর যে অংশে একটা কিছু মানে একটা দেশ বা একটা স্থান অবস্থিত, তার বিপরীত অন্য পাশে যেটা অবস্থিত সেটা হচ্ছে তার প্রতিবাদ স্থান।
তো বাংলাদেশের প্রতিবেশী স্থান হচ্ছে চিলির নিকটবর্তী প্রশান্ত মহাসাগরে। লিখে ফেলেন চিলির হয়েছে। এরপর আসি আমরা হচ্ছে বাংলাদেশের সীমানায়। বাংলাদেশের সীমানায় মানে বাংলাদেশের সাথে কোন দুইটার সীমানা রয়েছে, কোন দুইটা দেশের বলতে পারবেন? মায়ানমার। আবার একটু মানচিত্রটা আগে আমরা ওই কিছুদিন আগে গ্রাফিতির মধ্যে দেখছি যে উল্টো পাল্টা মানচিত্র সবাই আগে দেখছে, ওরকম আগেই কিছু। আমি তো আর হচ্ছে চারুকলা স্টুডেন্ট না, যেটুকু পারা যায়। আচ্ছা হলো, সমস্যা নেই। আমাদের হচ্ছে এ মূলত হচ্ছে প্রায় এটুক পর্যন্ত হচ্ছে ইন্ডিয়া আছে, আর এদিকে হচ্ছে মায়ানমার। ইন্ডিয়ার 5টা রাজ্য আমাদের সাথে সংযোগ আছে। একটা প্রথম হচ্ছে পশ্চিম পাশ থেকে শুরু করে মেবি এটুক পর্যন্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে হচ্ছে মেঘালয়, আসাম মেবি আছে। ও হলো, এরপর আছে আসাম আছে, আসাম, মেঘালয়, মিজোরাম আর হচ্ছে ত্রিপুরা। আমরা হচ্ছে চিত্রটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে মাথায় থাকে। এমনিতে আমরা এভাবে মুখস্থ করতে পারি যে পশ্চিম পাশে আছে পশ্চিমবঙ্গ, এবার উত্তর পাশে হচ্ছে পশ্চিমবঙ্গ, এবার আসাম, মেঘালয়, এবারে এ পাশে আছে মিজোরাম, ত্রিপুরা সহ আবার আসামের মনে হয় কিছু অংশ করছে। আমরা যে এটা দিলে হচ্ছে আমাদের মানে মাথার মধ্যে মানচিত্রটা গেঁথে যাবে, তারপর মনে থাকবে। মানে এই পাঁচটা রাজ্য হচ্ছে বাংলাদেশের সাথে সম্পৃক্ত আছে। আচ্ছা, আর হচ্ছে তাদের ভারতের সাথে বাংলাদেশের সীমানায় বাংলাদেশের কয়টি জেলা আছে সেটা জানেন? 30টি। আর আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখিনি, সেটা হচ্ছে মায়ানমারের কয়টা রাজ্য বাংলাদেশের সাথে সংযুক্ত আছে? 2টা রাজ্য বলছে, মায়ানমারের রাজ্য। একটা হচ্ছে রাখাইন, আর একটা হচ্ছে চীন। এই মায়ানমারের 2টা রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত আছে। ইন্ডিয়ার আছে 5টা, আর মায়ানমারের আছে হচ্ছে 2টা। কোন 5টা লিখে দিতে পারো? লিখে দিলাম মানচিত্র, আবার লিখবো? আচ্ছা, ইন্ডিয়ার গুলোকে আপনারা লিখছেন নাকি আবার লিখে দিব? লিখে আছে মেবি সবার ইয়েতে। আচ্ছা, বাংলাদেশের সাথে সীমান্তে মানে ভারতের সাথে যে বাংলাদেশের যে সীমান্ত, সেখানে বাংলাদেশের আছে 30টি জেলা, সাথে 30টি জেলা। আবার মায়ানমারের সাথে বা তিনটি জেলা, এটা হচ্ছে কক্সবাজার, রাঙ্গামাটি, আর হচ্ছে খাগড়াছড়ি। তো মায়ানমারের সাথে আছে 3টা, ভারতের সাথে আছে 30টা, তাহলে টোটাল কয়টা হলো? 33টা। তাহলে বাংলাদেশের তাহলে সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি, কিন্তু হলো কয়টা? 33টা। তার মানে আমাদের ওই আমরা যে সেট করছিলাম, সেট ফাংশন, মানে একটা হচ্ছে কমন আছে, এখানে একটা কমন জেলা আছে যেটা ভারতের সাথে আছে আবার মিয়ানমারের সাথে আছে, সেটা হচ্ছে কি রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলাটা হচ্ছে ভারতের সাথে আছে, মিয়ানমারের সাথে আছে। তাহলে হচ্ছে টোটাল কয়টা? 32টা জেলা। ঠিক আছে, বাকি ক্লাস আমাদের কেন ভাই নেবে? সেটা কি লেখা হয়েছে সবার? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলে নেওয়া প্রয়োজন। আমরা যেটা অলরেডি দেখছি সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের মোট 30টা রাজ্যের সংযোগ আছে, আর বাংলাদেশের সাথে মায়ানমারের আছে হচ্ছে 3টা।
এই মিলে 33 হয়, কিন্তু 32 হয়েছে এই জন্য কারণ রাঙামাটিটা হচ্ছে দুজনের মধ্যে কমন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে বাংলাদেশ আর ভারতের মধ্যে এই যে বাংলাদেশের 30টা এবং ভারতের যে 5টা রাজ্য মানে একে অপরের সাথে কানেক্টেড, যদি আমরা আয়তনের বিচারে বলি, এটা এমসিকিউ পরীক্ষা আসে, আয়তনের বিচারে বললে এইটার মধ্যে বিশ্বের মধ্যে এই আয়তনটা হচ্ছে 5ম বৃহত্তম। আপনারা লিখতে পারেন যে বাংলাদেশ ভারত সীমান্ত আচ্ছা, এতক্ষণ তো আমরা পড়লাম যে বাংলাদেশের সাথে কোন কোন রাজ্যের সীমানা আছে। ইনফ্যাক্ট পরীক্ষা এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে যদি এখন একটু বলি, পরীক্ষা কিন্তু এই জায়গাগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে। পরীক্ষায় প্রশ্ন আসলে এভাবে প্রশ্ন আসবে যে ভারতের সাথে বাংলাদেশের যে সীমানা আছে, বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন রাজ্যগুলো আছে, এগুলো কিন্তু বই লেখা আছে। আবার পরীক্ষা আসতে পারে বাংলাদেশের দক্ষিণে কোনগুলো আছে, বাংলাদেশের পশ্চিমে কোনগুলো আছে, এগুলো মনে রাখা খুবই সহজ। একটা যে বিষয় বলবো সেটা হচ্ছে বাংলাদেশকে বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। কোনো দেশের যদি 3 দিকে হচ্ছে স্থল থাকে, একদিকে হচ্ছে জল থাকে, সেটাকে বলা হয় বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশের 3 পাশে হচ্ছে স্থল আছে আর এক পাশে হচ্ছে বঙ্গোপসাগর, সেজন্য ঠিক আছে দক্ষিণ পাশে। তাহলে এটা পরীক্ষা অনেকবার আসছে, বিসিএস অনেকবার আসছে, বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোন দেশ। তাহলে পরীক্ষায় এমসিকিউ যদি পরীক্ষা বিসিএস অনেকবার আসছে যে বিশ্বের বৃহত্তম বদ্বীপ, অর্থাৎ এই যে ডেল্টার কথা আপনারা জানেন, ডেল্টা আকৃতির দেশ, অর্থাৎ বাংলাদেশকে যদি বিশ্বের মানচিত্রের মধ্যে আপনারা খেয়াল করেন দেখবেন যেটা অনেকটাই যে বইয়ের মতন হয় এবং এটা হচ্ছে একটা পেটের মতো এখানে খালি থাকে, এই জন্য হচ্ছে এটাকে বদ্বীপ বলা হয়। এবং 3 দিকে যে 3টা আমরা ট্রায়াঙ্গেল দেখতে পাইছি, এই জন্য এটাকে বদ্বীপ বলছি। বুঝলাম যে বিশ্বের ইতিহাসের বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা এটা কি জানি? সুন্দরবন। তাহলে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। এটা একটা কমপ্লিমেন্টারি তথ্য ছিল, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। আচ্ছা, এতক্ষণ আমরা পড়লাম বাংলাদেশের সীমানা নিয়ে, কিন্তু এমন অনেক সময় হয় না যে 47 সালে যখন আমাদের দেশ ভাগ হয়, অর্থাৎ পার্টিশন যেটাকে আমরা বলছি, পার্টিশনের পরে একটা কিন্তু ঝামেলা হয়েছিল। এখন আপনার আমার দেশের যে সীমানাটা, এটা কিভাবে নির্ণয় করা হয়েছে এটা কি জানি? যে আমাদের যে আমরা ধরেন যে সাপোজ এইটুকু অঞ্চল আমরা পাইছি, এই অঞ্চলটা যে আমরা পাবো এটা কিভাবে আমরা পাইছি এটা কি জানি? লিখতে পারেন যে একটা কমিশন গঠন করা হয়েছে, একটু মুছে দিচ্ছি আমি। আচ্ছা, কমিশনটার নাম হচ্ছে র্যাডক্লিফ কমিশন। উনিশশো 47 সালের কথা এটা। 47 সালে যে র্যাডক্লিফ এই ব্যক্তিটার নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়, যেই কমিশনটা এই যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও পাকিস্তান, তখন তো আসলে বাংলাদেশ হয় নাই, ভারত এবং পাকিস্তান, মূলত বাংলাদেশ এবং পাকিস্তান মিলে যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে সীমানাটা, এটা এই র্যাডক্লিফের নেতৃত্বে করা হয়েছে। কিন্তু ঝামেলা হচ্ছে উনি তো ব্রিটিশ ছিলেন, উনি ওনার কথা মতো যেভাবে সীমানা করার করে দিয়ে চলে গেছে। কিন্তু বিপত্তিটা পাচ্ছে আমাদের জন্য, যখন আমরা স্বাধীনতার পরে আমরা যখন আমাদের জমি জমাগুলো যখন ভাগ করে নিচ্ছিলাম, তখন একটা বিপত্তি বাধে, সেটা হচ্ছে যে ছিটমহলগত সমস্যা। এটা কি বুঝি আমরা? আচ্ছা, এটা নিয়ে আমরা একটু বলবো, কারণ এখান থেকে মাঝে মধ্যেই প্রশ্ন আসতে দেখা যায়। আচ্ছা, সাপোজ ধরেন যে এটা আপনার বাসা এবং এটা হচ্ছে আমার বাসা, কিন্তু আমার বাসার কোনো একটা অংশ যদি আপনার বাসার মধ্যে চলে যায় এবং আপনার বাসার কোনো অংশ যদি আমার মধ্যে থাকে, হোয়াট এভার যেটাই ঘটুন না কেন, এটাকে সাধারণত ছিটমহল বলা হয়। আমরা স্বাধীনতার পর, অর্থাৎ 47 সালের স্বাধীনতার কথা বলছি, যখন যে সমস্যাটা তৈরি হলো, তারপর 71 সালের পরে আমরা যখন সীমানা মাপছিলাম, তখন একটা বিপত্তি যখন দেখা গেল যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল ভারতের মধ্যে ঢুকেছিল। এইটার সংখ্যা হচ্ছে 51টি, আর ভারতের কিছু কিছু অঞ্চল বাংলাদেশের মধ্যে ছিল, যেটা সংখ্যা হচ্ছে 111টি। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ভারতের ভারতের অঞ্চল বাংলাদেশে রয়েছে হচ্ছে 111টি এবং বাংলাদেশের অঞ্চল ভারতে 51টি, মোট কয়টা হচ্ছে দেখেন 162টি। অর্থাৎ বাংলাদেশ ভারতের মধ্যে ছিটমহলগত যে সমস্যাগুলো, মোট 162টি জেলাকে নিয়ে সমস্যাটা হয়েছে। কিন্তু সমস্যা আরো আছে। মূলত 1974 সালে কথা আমরা বলতেছি, এটা পরীক্ষা আসে। 1974 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের তখনকার সময়ে প্রেসিডেন্ট কে ছিল আমরা সবাই জানি বঙ্গবন্ধু, এবং ভারতে ওই সময় ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী। তো
তো বাংলাদেশের এবং ভারতের মধ্যে যে চুক্তিটা হয়েছিল সেটাকে আমরা বলছিলাম মুজিব ইন্দিরা এটা ছিল 16 মে চুক্তি। আচ্ছা, লিখে রাখতে পারেন 16ই মে। 1974 সালে 16ই মে আমাদের এবং তাদের মধ্যে একটা কথা হয়েছে যে আমাদের এবং তাদের মধ্যে একটা চুক্তি হবে, যে চুক্তির মাধ্যমে আমরা এই যে ছিটমহলগত যে সমস্যাটা আছে সমাধান করব। কিন্তু ঝামেলা হচ্ছে এর মধ্যে লেখা ছিল যে 74 সালে বাংলাদেশ ভারতকে এই সীমান্তবর্তী জেলাগুলো আছে, আচ্ছা এই সীমান্তবর্তী জেলাগুলো ভারতের বাংলাদেশের কোন কোন রাজ্যের মধ্যে আছে এটা কি জানি? এটা লিখে রাখতে পারেন লাল, নীল, পঞ্চ, কুড়ি। অর্থাৎ আমরা যে এই যে 111টা রাজ্য ভারতের কাছ থেকে আমরা পাইছি, এটা পরীক্ষায় আসে যে কোন কোন বাংলাদেশের জেলার মধ্যে এই 111টি জেলা আছে। এটা আমরা কিভাবে পাবো? ছিটমহল গুলো আছে লাল, নীল, পঞ্চকুড়ি। অর্থাৎ লালতে লালমনিরহাট সবচেয়ে বেশি সংখ্যক 47টি আছে এখানে। 57 মে নীলফামারী, পঞ্চগড় এবং কুড়িগ্রাম। অর্থাৎ এই যে বাংলাদেশে ভারতের কাছ থেকে 111টা এই যে রাজ্য বাংলাদেশের মধ্যে ঢুকে আছে, এইগুলো মূলত আছে এই 4টা জেলার মধ্যে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আছে লালমনিরহাটে 47টি। তাহলে আমরা পাইলাম লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় এবং কুড়িগ্রামের মধ্যে বাংলাদেশের এই সীমান্তগত সমস্যাগুলো আছে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের সাথে যে চুক্তিটা হয়েছে 74 সালে, যে বাংলাদেশ তাদেরকে এই জমিগুলো দিয়ে দিবে এবং তাদের কাছ থেকে আমরা একটা সম্পত্তি নিয়ে নিব। কিন্তু এই চুক্তি মোতাবেক আমরা সাধারণত 3 বিঘা করিডোরের কথা কি শুনছেন? 3 বিঘা করিডোর, সাধারণত 3 বিঘা করিডোরের আদান প্রদানের কথা এখানে বলা হয়েছে, যেটা কিনা বাংলাদেশের মধ্যেই অবস্থিত। আমরা সেই চুক্তি মোতাবেক আমাদের জায়গাটা শেয়ার করছি, কিন্তু ভারত কিন্তু তাদের যে শেয়ার করার জায়গাটার কথা ছিল সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করে নাই। সো এই সমস্যাটার ফলে এই সমস্যাটা যখন আরো বেশি প্রকোপ আকার ধারণ করে, সেটা হচ্ছে 2015 সালে কথা বলতেছি আমরা। 2015 সালের 31শে জুন রাত 12টার পর আর কি, বা 1 জুলাই ধরা দিতে পারে। পরীক্ষায় এটা নিয়ে প্রশ্ন আসছে, বিসিএস অনেকবার আসছে। এই যে বাংলাদেশ ভারতের যেই সীমান্তবর্তী সমস্যাটা ছিল, এটা নিরসনে 74 সালের পর আবারও এই যে আমরা যেটা বললাম 74 সালে আমাদের মধ্যে চুক্তি হয়েছে আদান প্রদান করব, কিন্তু এতদিন আদান প্রদান হয় নাই। এই যে 2015 সালে এসে আলটিমেটলি এই জিনিসটা সম্ভব হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে 2015 সালে 31 জুন রাত 2টা মানে 12টার পর হয়ে গেছে ব্যাপারটা। এজন্য অনেক সময় পরীক্ষায় আসছে, বিসিএসে আসছে যে এটা আসলে 31শে জুন হবে নাকি 1 জুলাই হবে। তবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, কারণ দুইটার মধ্যে যে কোনো একটা অপশনই পরীক্ষায় দেওয়া থাকবে। সো পরীক্ষায় যদি আসে বাংলাদেশ ভারতের ছিটমহল চুক্তি হয় কত সালে, বলবো 1974 সালে। ছিটমহল বিনিময় হয় কত সালে বললে বলবো হচ্ছে 2015 সালে। লিখে দিচ্ছি চুক্তি ছিটমহল চুক্তি হয়েছে 1974 সালে আর বিনিময় হয়েছে 2015 সালে। এটার ফলে আমাদের একটা লাভ হয়েছে কি জানেন? কারণ আমাদের আয়তন ছিল কত বলেন তো? 1,47,570 বর্গ কিলোমিটার। এটার ফলে যেটা হয়েছে এই যে 111টা অঞ্চল আমরা পাইয়া গেলাম, এটার ফলে আমাদের আয়তন বেড়ে হয়েছে 1,48,610 বর্গ কিলোমিটার। এখন আপনারা বলতে পারেন যে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটা দাগাবো নাকি এটা দাগাবো, খুবই সিম্পল, উপরেরটাই দাগাবেন, নিচেরটা দাগাবেন না। এই কারণে যে এটা আসলে মৌখিকভাবে এবং আমরা পাইছি ঠিক আছে, কিন্তু সবকিছু যখন আইনে পরিণত হইতে চাই সেটার জন্য এটা গ্যাজেটেড হওয়া লাগে। এখন গ্যাজেটেড যদি না হয় সেটা কিন্তু আইনে পরিণত হয় না এবং সেটা কোনোভাবেই ভ্যালিড হয় না। সুতরাং আমরা যদি বলি বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার এই চুক্তির ফলে বাংলাদেশের আয়তন কত হয়ে দাঁড়াইছে, তখনই শুধু আমরা বলতে পারবো 1,48,610 কিলোমিটার। এছাড়া যদি বলে যে হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের আয়তন কত সিম্পলি, তাহলে আমরা অবশ্যই বলবো 1,47,510 বর্গ কিলোমিটার। বুঝতে পারছি? ঠিক আছে। বাংলাদেশ বিষয় নিয়ে যেহেতু পড়তেছিলাম, বাংলাদেশ নিয়ে মোটামুটি সীমান্ত, বাংলাদেশের জেলা টেলা সব জেনে ফেলছি, কিন্তু আরো কিছু জিনিস বাকি আছে যেটা বাংলাদেশ সংক্রান্তই হয়ে থাকে। যদি এই প্রশ্নগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেক সময় আসে, আপনারা যদি ইউনিভার্সিটিতেও পরবর্তীতে পরীক্ষা দেন, কোথাও যদি জিগে থাকে দেন কিন্তু এই কোশ্চেনগুলো বারবার আসে। এটা একটু আপনারা খেয়াল করে দেখেন। বাংলাদেশের জেলার সংখ্যা যে 64, প্রস্তাবিত জেলা বিভাগ 8টা, এটা কিন্তু আমরা জানি, কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের থানার সংখ্যা কতটি। সর্বশেষ ঈদগাঁও এবং কক্সবাজার দুইটা থানা সহ বাংলাদেশের বর্তমানে থানার সংখ্যা 652টি। একটু লিখবেন, বাংলাদেশের থানার সংখ্যা হচ্ছে 652টি। পৌরসভার সংখ্যা যদি বলি, বাংলাদেশে মোট এখন পর্যন্ত 330টি পৌরসভা আছে।
সর্বশেষ পৌরসভার কথা যদি বলি শ্যামনগর এবং সাতক্ষীরা, এটা কিন্তু পাশাপাশি দুইটা, সাতক্ষীরা শ্যামনগর। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, বাংলাদেশের মধ্যে থানার সংখ্যা বললে সর্বশেষ আমরা বলবো 652টি, সরি পৌরসভা বলে 330টি। আর যদি বলি উপজেলার সংখ্যা কতটি, তাহলে আমরা বলবো 495টি উপজেলা আছে, এবং তার মধ্যে সর্বশেষ উপজেলার নাম হচ্ছে মধ্যনগর। এখন সর্বশেষ উপজেলা মধ্যনগর হলেও প্রবলেমটা হচ্ছে একসাথে 3টা উপজেলাকে আপনার হচ্ছে একই দিনে উপজেলা ঘোষণা করা হয়েছে। 3টা উপজেলার মধ্যে একটা ছিল হচ্ছে ঈদগাঁও, একটা হচ্ছে ডাসার, এবং এটা হচ্ছে মধ্যনগর। এটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত, ডাসার, কক্সবাজার। তাহলে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে বাংলাদেশের মোট উপজেলা 495টি, সর্বশেষ উপজেলা যদি বলি একটা স্পেসিফিক করে বললে মধ্যনগর বলবো, কিন্তু একই দিনে যেহেতু 3টা হয়েছে, ঈদগাঁও, ডাসার এবং মধ্যনগর 3টা একসাথে কানেক্টেড। লেখা হয়েছে কি কোনটা? শ্যামনগর, সাতক্ষীরা, ঈদগাঁও, কক্সবাজার, মধ্যনগর, ঈদগাঁও, ডাসার, মধ্যনগর। আচ্ছা, হয়ে যাওয়ার কথা। আচ্ছা, বাংলাদেশ সংক্রান্ত আরো দুই একটা কথা বাকি আছে। যেমন অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায়, বিশেষ অনেকবার আসছে, বাংলাদেশে স্বাধীনতাকালীন সময়ে মোট কতটি বিভাগ ছিল? 4টি বিভাগ ছিল। এবং স্বাধীনতাকালীন সময়ে বাংলাদেশের জেলার সংখ্যা কতটি বললে আমরা বলবো জেলার সংখ্যা ছিল হচ্ছে 19টি। এবং ইন্টারেস্টিং ব্যাপার, বাংলাদেশের বৃহত্তর জেলা যদি বলে, অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি, এটা হচ্ছে 19টি। এমন না যে এই 19টি জেলা বৃহত্তর জেলা, অনেক সময় অনেক বই লেখা থাকে যে 71 সালে বাংলাদেশের জেলার সংখ্যা ছিল 19টি, তাই বৃহত্তর জেলা হচ্ছে 19টি। না, বাংলাদেশের বৃহত্তর জেলা এই অর্থে যে আয়তনের দিক থেকে যদি আমরা খেয়াল করে দেখবো যে এই কয়েকটা অঞ্চল বাংলাদেশের মোটামুটি ভাবে বেশি জায়গাগুলো নিয়ে আসে, তো এই জন্য বৃহত্তর জেলা 19টি। আর বাংলাদেশের স্বাধীনতাকালীন সময় বিভাগের সংখ্যা ছিল হচ্ছে আমাদের 4টি। আর যদি বলি বাংলাদেশের প্রথম জেলা কোনটা, এটা কি আমরা জানি? চট্টগ্রাম বাংলাদেশের প্রথম জেলা। সিটি কর্পোরেশন 12টি। চট্টগ্রাম। এর সাথে আরেকটা প্রশ্ন অনেক সময় আসতে যায়, বাংলাদেশের সিটি কর্পোরেশন কতটি? প্রশ্ন আসতে পারে প্রথম সিটি কর্পোরেশনের মেয়র কে? মহিলা মেয়র পরে বলতেছি, মেয়র। আর যদি বলে প্রথম মহিলা মেয়র আনিসুল হক। উনি আসলে ঢাকা, মারা গেছেন। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম, বাংলাদেশের প্রথম জেলা ছিল চট্টগ্রাম। বাংলাদেশের মোট সিটি কর্পোরেশনের সংখ্যা 12টি। বাংলাদেশের সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। প্রথম মেয়র ছিলেন মেয়র আনিসুল হক, উনি মারা গেছেন, বেশ প্রমিনেন্ট একজন নেতা ছিল, আওয়ামী লীগের ছিল। আর বাংলাদেশের প্রথম মেয়রকে ছিল বললে নারায়ণগঞ্জের আইভি চৌধুরী। ওই যে আমরা আবার ফেসবুকে অনেক সময় দেখি না, আপনার হচ্ছে শামীম ওসমানকে, ওর এলাকার ছিল হচ্ছে আইভি চৌধুরী আর কি। হ্যাঁ, সেলিনা হায়াত আইভি উনি। আচ্ছা, আমরা কি লিখছি? আচ্ছা, বাংলাদেশ সংক্রান্ত আর দু একটা কথা যদি বলতে চাই, বাংলাদেশের আইনসভা, আইনসভার নাম কি আমরা জানি? বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। অর্থাৎ আমাদের দেশে যে আইনগুলো আছে, আইনগুলো পাশ হবে কোথায়? আইনগুলো পাশ হতে গেলে অবশ্যই সংসদ আসতে হবে। এখন আপনারা বলতে পারেন এখন তো বাংলাদেশের কোনো সংসদ নাই, আছে কি? এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এই কারণে আমাদের সংবিধানটা আসলে চেঞ্জ করা যাচ্ছে না।
চেঞ্জ করার জন্য দরকার হচ্ছে জাতীয় সংসদ, আর সংসদেই হচ্ছে আইন তৈরি হয় এবং আইন প্রণয়ন করা হয়। অর্থাৎ যারা মেম্বার অফ পার্লামেন্ট থাকে না, তারা মূলত সংসদে, এটাকে বলা হয় সাধারণত 2/3, তাদের 2/3 ভোটের ফলে জাতীয় সংসদে কোনো একটা আইন পাস হয়। যেহেতু এখন কোনো সংসদ নাই, মোটামুটি ভাবে বলা যায় আমাদের যে বর্তমান সরকার আছে সেটা অনেকটা অসাংবিধানিক সরকার, কারণ এরকম কোনো সরকারের কথা সংবিধানেও উল্লেখ করা নাই। তো সেই সূত্রে বাংলাদেশের এখন আইন প্রয়োগ করা বা আইন তৈরি করার মোটামুটি ভাবে ক্ষমতা বাংলাদেশের সরকারের নাই। কিন্তু যেহেতু এটা বিপ্লবী সরকার, সো তাদের এই রাইটসটা আছে এই সূত্রে যে তারা যদি চাই সংস্কার করতে পারে, বাট তারা কোনো চেঞ্জ করতে পারবে না, এই আর কি। তাহলে বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, আর বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। নো, কারণ হচ্ছে চেঞ্জ বলতে আমি বোঝাচ্ছি নতুন ভাবে প্রণয়ন আর হচ্ছে সংবিধান সংস্কার করা। তো আমাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন, আমাদের সংবিধানটা নতুন ভাবে রচনা করা প্রয়োজন, মানে বৈশ্বিক প্রেক্ষাপটে। কারণ এই যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এটা একটু লেখেন, আমি এটা বলছি। বাংলাদেশের আইনসভা মানে জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। আপনারা খেয়াল করে দেখবেন বিশ্বের যতগুলো দেশ আছে, আমাদের দেশের জনসংখ্যা কিন্তু প্রায় 17 কোটি। 17 কোটি জনসংখ্যার দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এরকম দেশ কিন্তু একটাও নয়। কারণ এই যে আমাদের দেশে যে ফ্যাসিস্ট একটা রেজিম তৈরি হয়েছে, তার প্রধানতম কারণ হচ্ছে কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ সবকিছুই একটা কেন্দ্র থেকে পরিচালিত হতো। তা না হয়ে যদি বাংলাদেশ অনেকটা প্রদেশের মতো হতো বা বাংলাদেশে যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকতো, তাহলে কিন্তু একটা মুখাপেক্ষিতার সুযোগ থাকে, যেটা কিন্তু ভারতে আছে। অর্থাৎ হচ্ছে এখানে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আছে, বা কেন্দ্রে আমরা দেখতে পাই নরেন্দ্র মোদী আছে। তারা কিন্তু আসলে চাইলেও ওই পরিমাণ আধিপত্য বিস্তার করতে পারে না যতটা করতে বাংলাদেশ সরকার যেটা করতে পারছে। সো এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই অযৌক্তিক, কিন্তু বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট বলে আমরা বলতে হবে যে এক কক্ষ বিশিষ্ট। আচ্ছা, আপনাদের এক্সামের জন্য কিছু টপিক ছিল, এর মধ্যে আমরা অলরেডি কভার করছি বাংলাদেশের পরিচয়, ভৌগোলিক বিবরণ, সীমান্ত, সীমারেখা, ছিটমহল। এছাড়া আমাদের প্রশাসনিক অঞ্চলগুলো আমরা বলে ফেলেছি। এছাড়া আমাদের আরো কিছু জিনিস আছে, আপনারা একটু এই বইটা যদি নিয়ে এসে থাকেন তাহলে একটু বের করবেন, আমরা বলে দিচ্ছি। মানে পরবর্তী এক্সাম যেগুলোর উপর হবে সেই টপিকগুলো একটু মুখস্থ অংশ আছে, এগুলো একটু মুখস্থ করে নেবেন, এগুলো একটু বলে দিচ্ছি। আচ্ছা, যে যে টপিকগুলো পড়ানো হয়েছে এগুলো তো অবশ্যই এর মধ্যে থাকবে। এছাড়াও বাংলাদেশের নদ নদী বলে একটা চ্যাপ্টার আছে, দেখবেন বাংলাদেশের 242। পরবর্তী এক্সামে আপনাদের এই যে প্রথম যে এক্সামটা আছে সেটা তো অবশ্যই বাংলাদেশের পরিচয়, ভৌগোলিক বিবরণ, সীমান্ত, সীমারেখা এ পর্যন্তই থাকবে ফর শিওর। আর সেকেন্ড যে এক্সামটা হবে সেটা তো অবশ্যই প্রশাসনিক অঞ্চল থাকবে, এর সাথে একটা বিষয় যুক্ত হবে, সেটা হচ্ছে নদ নদী। আপনারা যেটা করবেন এই বইটা থেকে নদ নদীটা মোটামুটি পড়ে ফেলবেন। আর আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা বারবার বলতেছিলাম মোটামুটি বেশিরভাগ কোশ্চেনই হচ্ছে বিসিএস থেকে আসে। সো খেয়াল করে দেখেন এখানে কিন্তু বিসিএস কোশ্চেন ব্যাংক, আপনাদের কাছে কি বিসিএস কোশ্চেন ব্যাংক আছে? এখানে দেওয়া আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। সো এখান থেকে 43 থেকে শুরু করে 46 পর্যন্ত বিসিএস এ যতগুলো কোশ্চেন জিকের বাংলাদেশ পার্টে আসছে, কষ্ট করে এগুলো পড়ে ফেলবেন, কারণ এগুলো হচ্ছে আপনাদের খেয়াল যদি করে দেখেন এই প্রশ্নগুলি কিন্তু বারবার মেডিকেল আসছে। সো আপনাদের পরবর্তী দিনে যেহেতু একটা লেকচার ছিল, একটা লেকচারের উপর আমাদের দুইটা এক্সাম হবে। ফার্স্ট এক্সামে আমরা পাবো বাংলাদেশের পরিচয়, ভৌগোলিক বিবরণ, সীমান্ত, সীমারেখা, আর সাথে পাবো হচ্ছে 43 থেকে 46 প্রথম এক্সাম। সেকেন্ড এক্সামে পাবো বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল, এর সাথে যুক্ত হবে শুধু এই যে নদ নদীর যে ব্যাপারটা, এটা এই বই থেকে একটু রিডিং করে নেবেন। সাথে বিসিএস এর আপনার হচ্ছে 39 থেকে 42। এ ছিল আমাদের মোটামুটি ওভারঅল আজকের ক্লাস। আর এর সাথে আপনারা মোটামুটি পরবর্তী যে এক্সামগুলোই পাবেন এক একটা ক্লাসের প্রতি 2টা করে এক্সাম থাকবে। সো এটা মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে বঙ্গোপসাগর নিয়ে। মোটামুটি ভাবে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে দেখা যায় না, তারপর বঙ্গোপসাগর নিয়ে একটা ব্যাপার ছিল, এটা আপনার এই বই থেকে 2-3টে লাইন আছে, আপনারা পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে, এই আর কি।